সুপ্রিয় দর্শক, স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সাথে আছি। আমাদের আজকের বিষয় বিজয়ের মাসে বিজয়ের কিছু কথা, মনের গভীরে কিছু ব্যথা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল মোদাচ্ছের হোসেন খান, বীর প্রতীক। শ্রদ্ধেয় স্যার, স্বাগত আজকে আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। সাবজেক্টটা আমরা যেটা বললাম, সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানে যাওয়ার আগে দুটি কথা বলে নিতে হয় আমাকে কর্নেল মোদাচ্ছের হোসেন খান, বীর প্রতীক সম্পর্কে। তিনি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম একজন সিপাহ সালার। তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে একজন শ্রেষ্ঠ ক্যাডেট হয়েও সেই সময়ে সেখান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং সেকেন্ড বাংলাদেশ ওয়ার কোর্সের সাথে কমিশন পেলেও তার সিনিয়রিটি আসে ফার্স্ট ওয়ার কোর্সের উপরে, এবং তার বীরত্বগাথা কিংবদন্তির ইতিহাস হয়ে আছে। তাই আমরা আলোচনা করব স্যারকে নিয়ে, যে যুদ্ধ করেছেন তিনি, সেই যুদ্ধের পরে যে বিজয় অর্জন হলো, সেই বিজয়ের কথার মধ্য দিয়ে আমরা এই বিজয়ের মাসে কতটুকু বিজয় পেয়েছি, আর মানুষের মনের মধ্যে সেই ব্যথাগুলোই বা কেন। শ্রদ্ধেয় স্যার, ফ্লোর ইজ ইয়ার্স। ধন্যবাদ কর্নেল হক। আমি সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আজকে স্বাধীনতার ৫৫ বছর পর ৫৪তম বিজয় দিবসে আমাকে উপস্থিত থাকার, আপনাকে উপস্থিত থাকার, আমাদের উপস্থিত থাকার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এনটিভি কর্তৃপক্ষের নিকট, যারা আমাকে আজকে এখানে সুযোগ দিয়েছে কথা বলার জন্য। বিশেষ করে আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি এখানে আজকে আহ্বান করেছেন এই মহান বিজয় লগ্নে, বিজয় মাসে কথা বলার জন্য। আমি আপনার সাথে একাধিকবার এর আগেও আপনি আমাকে সাক্ষাৎকারে আমন্ত্রণ করেছেন। আমি একটা অকপটে বলতে চাই, আমি সাধারণত নিজের কীর্তি গাথা নিয়ে কথা বলতে একটু বিব্রত বোধ করি। সেটা তো আমরা বলবো স্যার। জি, তো আমি না, এখানে দেশবাসীর পক্ষে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তো আমি মনে করি সবসময় আমার যদি কোনো অবদান থেকে থাকে সমাজে, দেশে এবং মুক্তিযুদ্ধে, সেটা না হয়তো অন্যরা কথা বলবে। আমার যোদ্ধা যারা সাথী ছিল তারা, বা দেশের অন্য আমাকে চেনে জানে। আমার কর্তব্য, আমার কাজ হচ্ছে, আমার মনে হয় আমার সাথে যারা ছিল, যাদেরকে চিনি, তারা কি অবদান রেখেছেন, তাদেরকে কিন্তু সেটা নিয়ে কথা বললে ভালো হয়। তো সেই জন্য আমি ওইভাবেই কথা বলতে চাই। শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে, আজকে অবশ্যই স্মরণ করতে হবে এই আমাদের স্বাধীনতা সূর্য যারা ছিনিয়েছিল, অজস্র প্রাণের বিনিময়ে যে শহীদরা যারা আত্মত্যাগ করেছিল, এবং যারা আহত, অসংখ্য আহত, বিকলাঙ্গ, পঙ্গুত্ব বরণ করেছে, যারা এখনো ধুকে ধুকে বেঁচে আছে, তাদের প্রতি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছে আল্লাহর কাছে। এবং যারা আহত আছে তাদের সুস্থতা, তাহাদের দীর্ঘায়ুর জন্য কামনা করে আল্লাহর কাছে আমি কামেন বাক্যে প্রার্থনা জানাচ্ছি। আমিন। তো আপনার যদি আপনাকে সুস্পষ্ট কোনো প্রশ্ন আমাকে করতে পারেন স্যার, সেটা আমি আমাদের পক্ষে ভালো। যেটা জানতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, আপনি তো বীর মুক্তিযোদ্ধা। আপনি শুধু মুক্তিযুদ্ধই নন, মুক্তিযুদ্ধের পরে আপনি সাহসী ভূমিকা রেখেছেন। আপনি সত্যকে সত্য বলেছেন। আপনি স্পষ্টভাষী একজন লোক, যিনি একেবারে সবসময় যেটা বাস্তব, সেই বাস্তবসম্মত কথাগুলি আপনি বলেছেন। বিভিন্ন ফোরামে আপনাকে দেখেছি আমরা। এই যে এত রক্তের বিনিময়ে, এত শহীদের বিনিময়ে অর্জন হলো, যেই বিজয়টা অর্জন হলো, সে বিজয়ের ফলটা কি পেলাম আমরা? সেটাকে, যেই উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ করেছি, সেটাকে আমরা পেয়েছি? আপনি মুক্তিযুদ্ধ হিসেবে কি মনে করেন আপনি? আপনি একটা কথা ব্যাখ্যা আমি পরে করবো। একটা কথা হচ্ছে, আমরা স্বাধীন হয়েছি, একখণ্ড জমি পেয়েছি, একটা পতাকা পেয়েছি, পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে অত কাগজে কলমে আমাদের নাম লেখা হয়েছে। এটা একটা অর্জন। আমাদের অর্জন আছে একদিকে, ৫৫ বছরে কিছু অর্জন তো থাকবেই। তবে সেই অর্জনগুলো আমি মনে করি যে আমার ভালো সাইডটা যেটা আছে, যেগুলো আমাদের দেশের কল্যাণী অর্জনগুলো, সেটা যে আমাদের প্রত্যাশা ছিল, সেই প্রাপ্তিগুলো আমার মনে অতি অল্প, এবং আমি মনে হচ্ছে একটা ভগ্নাংশ যা প্রত্যাশার তুলনায়।
জি কেন আমি এই কথাটা বলি সেটা অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে। জি আপনার স্বাধীনতার পরপর আমাদের লোক সংখ্যা ছিল 7 কোটি 7.5 কোটি, আজকে 18 থেকে 20 কোটি লোক সংখ্যা হচ্ছে, লোক সংখ্যা বেড়েছে। আমরা এখনো এতগুলো মানুষের মুখে অন্ন দিতে পারছি, সেটা আমাদের সফলতা। এবং আমি যখন সফলতা বলি, সফলতা কিন্তু অন্য কোনো ব্যক্তির না, সরকারের নয়। জি সরকার হয়তো যোগান দিয়েছে, সফলতা আমাদের কৃষকদের, শ্রমিকদের, জি যারা মাথায় ঘাম পায়ে ফেলে এই সফলতা অর্জন করেছে। জি স্যার। সে অর্জনটা আছে আমাদের। অন্যদিকে অর্জন হচ্ছে আমাদের অনেক শিক্ষার মান কিছুটা হয়তো বেড়েছে, আমাদের চাকরি বাকরি অনেক বেড়েছে, সেটা সত্যি কথা। কিন্তু স্যার কিন্তু আপনি বেড়েছে, এটা কি আপনি তো এটা সময়ের সাথে বেড়েছে, না। কিন্তু সে আশানুরূপ যেই স্বপ্ন আপনারা দেখিয়েছিলেন, আমরা তো ছোট ছিলাম না, স্যার। সেই কথা আমি বলতে সেই যাচ্ছি, স্বপ্নটা কি বাস্তবায়ন? সেই কথা আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে উন্নয়ন অর্জন হয়েছে। জি। সে অর্জনটা আমাদের যে প্রত্যাশা তুলনায় কতদিন হয়েছে আমি পরবর্তীতে দেখেন। আমরা বলি যে এটা আমি অন্যান্য ফোরামে একই কথা বলেছি, রিপিটেশন হচ্ছে, তবুও বলছি এখানে, বিকজ এটা দেশবাসী শুনছে। সেটা হচ্ছে এই, আমরা অর্থনৈতিক দিক যদি কথা বলি আর কি, আমরা বলছি আমরা বঞ্চিত। হ্যাঁ, বঞ্চিত হয়েছে, সত্যি কথা। আমাদের পাট ছিল, আমাদের মেরিন রিসোর্সেস ছিল, আমাদের চামড়া ছিল, এটা নিয়ে পশ্চিম পাকিস্তান অনেক তাদের উন্নয়নে কাজ করেছে। আমাদের হয়তো সেই ধরনের উন্নত যে প্রাপ্তি ছিল সেটা করে নাই, সেটা সত্যি কথা। চাকরি বাকরি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা বঞ্চিত হয়েছি, এটা অনস্বীকার্য। কিন্তু কথা হচ্ছে আমরা দেশ শাসন পর যখন শাসনভার আমাদের হাতে চলে আসে, তখন আমরা কি করলাম গত 54 বছর মানুষ? সেটাই প্রশ্ন, আমার প্রশ্ন সেখানে। আমরা শুনেছি পাকিস্তান শাসনকালে আপনার কি বলে দাউদ আদমজির মতো কয়েকটা পরিবার ছিল, 100 পরিবার হয়তো ছিল, এখন কয়েক হাজার পরিবার বেড়েছে। আমাদের অর্জনটা কি? আমরা বেক্সিমকো, এস আলম, বসুন্ধরা, সামিট, এই গ্রুপের লোকজনকে পেয়েছি। তারা কি করেছে? এই দেশের টোটাল সম্পদের আমার মনে 80% তাদের হাতে, এই 1% লোকের হাতে। এটা হচ্ছে অর্জন। ব্যথাটা এইখানে। আপনি যদি শিক্ষার কথা বলেন, আমি সেদিনকে আরেকটা ফোরামে বলেছিলাম, আপনি জানেন, শিক্ষার কথা হইতেছে, শিক্ষিত হয়েছে, আমাদের শিক্ষক অনেক বেড়েছে, ছাত্রছাত্রী সংখ্যা বেড়েছে, কিন্তু যেটা আপনার মানদণ্ডের বিচারে যদি বলেন, সে অর্জন তো হয়নি। এটা দুঃখ লাগে। পৃথিবীতে আসে কি না আমার জানা নেই, যে প্রশ্নপত্র বিক্রি হয় পরীক্ষার, সে সমস্ত বিক্রি করে শিক্ষক তার ছাত্রের কাছে। আমাদের ইউনিভার্সিটিগুলো, কলেজে, নিচের কথা বাদ দিলাম, ইউনিভার্সিটিতে 2nd ক্লাস পাওয়া শিক্ষক আছে কোন কোন ইউনিভার্সিটিতে। অকল্পনীয়। আপনি যে অর্থনীতি বা শিক্ষা, হেলথের দিকে বলেন, আমরা উন্নয়ন করেছি। এই দেশের এখনো আমার মনে 60% লোক ন্যূনতম আপনার স্বাস্থ্য যে সেবাটা থেকে বঞ্চিত, বেসিক নিডস থেকে বঞ্চিত। আপনি দারিদ্রতার কথা বলেন, এখনো দারিদ্র, আমি মনে করি, আমি অর্থনৈতিক বুদ্ধি, কিন্তু আমার মনে হয় কমপক্ষে 25% লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে। আমি এই কথা বারবার বলি। আপনি যদি বলেন, সরকার যদি বলে, সব সরকার বলেছে কম বেশি, গত সরিষার সরকার আরও বেশি বলেছে ফলাও করে, সেটা হচ্ছে আপনি যদি বলেন উন্নয়ন হচ্ছে অর্থনীতি, তাহলে প্রতিদিন গ্রাম অঞ্চল থেকে শত শত হাজার হাজার লোক শহরে আসবে কেন? কারণ অর্থনীতি উন্নত হচ্ছে সার্বিকভাবে পুরো দেশে, তো শহরে দিয়ে কেন আসবে মানুষ করতে? ভরে গেছে রাজধানীতে, লোকজনে ভরপুর, আপনি দেখেন, ভার বহন করতে পারছে আপনি না। যখন রাস্তায় থেমে যান কোনো ট্রাফিক সিগন্যালের পাশে, শত শত লোক হাজির হয়েছে, বাবা আমার কিছু 5 টাকা দেন, 2 টাকা দেন, এটা তো হওয়ার কথা না। তাহলে এই যে মোটা মোটা আমরা যে অর্থনীতি প্রকল্পের কথা বলি, পদ্মা সেতু হয়েছে, বড় বড় রাস্তা হয়েছে, ফ্লাইওভার হয়েছে, এগুলো তো আমরা বলি ইকোনমিক ভাষা, তারা বলে হইতেছে হোয়াইট ওয়াশ ইকোনমি। প্রেস্টিজের প্রজেক্ট হয়েছে, যার অনেক এখন আমরা হচ্ছে ফাঁকা, সৌরাতে উৎখাত হওয়া পরে সেগুলো এখন আমাদের ঘাড়ে বোঝা নিতে হচ্ছে, ঋণে বোঝা নিতে হয়। সেটা অর্থনীতির, শিক্ষার ক্ষেত্রে, আপনার স্বাস্থ্যগত থেকে উন্নয়নটা কোথায়? স্যার, আমি যদি আরেকটু আপনার দৃষ্টি, আমাদের প্রত্যাশিত প্রাপ্তি তার তুলনায় অত্যন্ত সামান্য। আপনার দৃষ্টি আকর্ষণ করছি এখানে একটু স্যার। আপনি স্বচক্ষে দেখেছেন বিজয় 16 তারিখের পরে, 16 ডিসেম্বর পরে আপনি নিজে দেখেছেন দেশের সেই, আমরা তো বললাম ঢেগার পাস, অর্থাৎ টেবিলে বই রেখে ড্যাগার রেখে পরীক্ষা দিয়েছে। এই যে সেই শুরুতেই ফায়ার নেই, আমরা আর্মিতে যে বলি শুরুতেই ফায়ার নেই, অথবা বিসমিল্লাহ গলদ, এই শুরু থেকেই যে আমাদের দেশে এই সকল অনিষ্ট শুরু হয়ে যায়, সেটা সম্পর্কে যদি একটু বলেন স্যার। কেন শেখ মুজিবুর রহমানের সেই 75 সাল পর্যন্ত, আগস্ট পর্যন্ত এই জাতি কেন শান্তির মুখ দেখলো না, তখন দেখলো না, আবার এসে 16 বছর তার মেয়ে
দেশটা তো বিক্রি করে দিল। তাহলে এই জন্য কি আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল স্যার? আমি সেই দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি না, এই প্রশ্নটা সবার মনেই আছে স্যার। তবে কর্নেল হক, একটা জিনিস আমি বলতে চাই, দোষে ত্রুটিতে মানুষ, সবারই দোষ আছে, ত্রুটি আছে, কিন্তু শেখ মুজিব তার কাছে মানুষের আশা অনেক বেশি ছিল। কারণ এটা সত্যি কথা, আমি এটা দিব তাকে, বলে না, গিভ দ্য ক্রেডিট টু হিজ দ্য ডেভিল, যা যা ডিউ অ্যাসিস্ট দেওয়া হচ্ছে, কল স্পেড স্পেড। তার অবদান অনস্বীকার্য, আপনার 70-এর আন্দোলনে নেতৃত্ব দেওয়া। কিন্তু দুঃখ লাগে তাকে যে পর্যায়ে নিয়ে এসে তারা বিস্মিত হয়ে গেছে। যেমন মৌলানা ভাসানী বলেন, শের বাংলা ফজলুল হক বলেন, তাদেরকে কোনো চিহ্নই রাখে না। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা তার মুছে ফেলার চেষ্টা করেছে। শেখ মুজিব আমি দুটো ভাগে ভাগ করি ওনার নেতৃত্ব কথা। আপনি যে প্রসেসটা ভাগ সেটা অবতারণা করতে গিয়ে, একটা হচ্ছে 71-এর যুদ্ধর শুরুর আগ পর্যন্ত উনি যে আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিলেন সেটার জন্য আমি সালাম জানাই, এটা সত্যি কথা। আমি তখন পাকিস্তান মিডিয়া কিন্তু আমি দেখিনি, কিন্তু শুনেছি, দেখেছি, ছবিতে দেখেছি। কিন্তু ক্ষমতা গ্রহণ করার পরে ওনার যে কার্যকলাপগুলো, সেই জন্য তো সে তো নন্দিত আগে হতে পারে, নিন্দিত কেন? আপনি ক্ষমতা গ্রহণ করার যে প্রথম যে ইলেকশন যেটা হলো, সেগুলো সম্পূর্ণ কারচুপি ইলেকশন হয়েছে, বাক্স ভরে এদের ইলেকশন দেওয়া হয়েছে, হেলিকপ্টার দিয়ে বাক্স তুলে নিয়ে আসা হতো। তো আপনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, মানুষের অধিকারের কথা বলেছেন, এই কাজটা কেমন করেন? এক। 2 নম্বর হচ্ছে এই যে বাকশাল যে নিয়ে গেল এক কলমের খোঁচায়, আপনার কোনো নিয়ম কায়দার আপনার না করে, তোয়াক্কা না করে দিলেন। পরবর্তীতে যে 75 আগে দুঃখজনক ঘটনার আগে রক্ষী বাহিনী সৃষ্টি করে হলো, সেনাবাহিনীকে আপনার নিচে রেখে অবজ্ঞা করে রক্ষী বাহিনী যে অস্ত্র কাপড় দিল, এইটা কেন করা হলো? এই প্রশ্নগুলি যখন করেন, তারপরে আপনার বাক স্বাধীনতা, সংবাদ স্বাধীনতা, রাজনীতি বন্ধ। আমার মতে আমি যারা আওয়ামী লীগের পক্ষে এখনো কাজ করছি, আওয়ামী লীগের নেতৃত্ব তাদেরকে প্রশ্ন করতে মুখে একটা হাত থেকে আপনি বলেন এই কাজগুলো নিন্দা করা উচিত না? করা তো উচিত অবশ্যই। সুতরাং এটা না করে উনি যে প্রতিজ্ঞা করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে কোনো আন্দোলনটা হলো, যে কোনো মুক্তিযুদ্ধ হলো, সেটা রাখতেন, তাহলে হয়তো এই দুঃখ ঘটনা হতো না, দেশটা এগিয়ে তো অনেকে, এবং তো উনি নিতেই থাকতেন সবসময়। অনেক মানুষ অনেকে সালাম জানান। না স্যার, যে উনার যে আমাদের স্বাধীনতার উনাদের দলই যে চেতনা বলেছে, এখনো বলছে, সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই যে 3টা জিনিস স্বাধীনতার ঘোষণাপত্রে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, কিন্তু সেটার কোনো একটা কি অর্জিত হয়েছিল স্যার? না, আমি এখানে একটা কথা না বললেই নয়। জি স্যার। আমরা মুসলমান হিসেবে এবং যে কোনো নাগরিক হিসেবে সত্যকে বলতে হবে। জি স্যার। আমরা কাউকে পূজা করি না, পূজা করা আমাদের অন্যায় অবশ্যই। কিন্তু যাকে প্রশংসা তার প্রশংসা, যাকে হয়তো দোষ দেওয়া উচিত, দোষ যে যা হতেছে তার প্রাপ্য, তাকে তো বলতে হবে, তাকে অপরাধী বলতে হবে। শেখ মুজিবের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি, তার কোনো তুলনা হয় না। শেখ মুজিবের অনেক অন্যায় কাজ আছে, কিন্তু আমি এখনো মনে করি এই দেশের মানুষের তার প্রাণ কাঁদত, আমার মনে হয়। এবং সে অনেক জেল খেটেছে, অনেক তার জুলুম অত্যাচার হয়েছে, ওদের মধ্যে কিছু ভালোবাসা দিয়েছে। কেন আমি বলি কর্নেল হক? কারণ যখন উনি ফিরে এলেন বন্দি জীবদ্দশা থেকে, উনি যখন প্রথম ইন্দিরা গান্ধী দেখা করে ইন্ডিয়া হয়ে আসলেন, তখন উনি ওনাকে দাঁড়িয়ে বলছিলেন, আমার একটাই আপনার কাছে পাওয়া, ইন্ডিয়ান ট্রুপস আপনি কখন ফিরিয়ে নিয়ে যাবেন? ইন্ডিয়ার কাছে আপনি জানবেন যে না, আমি আপনার কাছে ওয়াদা এখন চাই, 3 তারিখ এখন চাই। মানে বাধ্য হয়েছেন ইন্দিরাকে বলার জন্য, ডেট দেওয়ার জন্য। এই কৃতিত্ব তাকে দিতে হবে, এটা কৃতিত্ব আমরা সবাই দিই, কারণ সত্যি আমরা বলবো। কিন্তু ওনার অনেক মানবিক গুণাবলী ছিল, অনেককে মাফ করে দিয়েছে, সত্যি কথা। কিন্তু উনি পরিবারের ইন্টারেস্ট, স্বার্থ এবং পার্টির স্বার্থে উঠতে পারেন না, এটা ওনার দোষ। রাইট। কিন্তু তার সাথে তার কন্যা, আল্লাহ আমাকে মাফ, ভুল করেছে কি, কোনো তুলনা হয় না। আমি ব্যক্তিগত মনে করি, কাছের থেকে তাকেও দেখেছি, তার মধ্যে মনুষ্যত্ব গুণাবলী ছিল বলে আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় না। কারণ একটা কথা বলি, একটা মানুষ, আপনি যখন দেশের কর্ণধার, দুর্নীতির কথা বাদই দিলাম, গুম হত্যার কথা বলে, সে কত অমানবিক। দেশটাকে আপনি যখন দেশটা বিনা প্রশ্নে চাওয়ার আগে আরেকটা দেশের বিক্রি করে দিতে পারেন কেমন করে? এটা কোন দেশে না কবে করেছে? পৃথিবীর ইতিহাসে আছে, নেই। তাকে আমি মনুষ্যত্ব কোনো গুণবত্তা আমাদের আসবেন মনে করি না। উনি দেশে, সেই জন্য আপনি যেটা বললেন যে ঘটাঘটি হলো, স্বাধীনতা পরে তো হয়েছে যেগুলো হয়েছে, আওয়ামী লীগের ব্যর্থতা, তারা অনেক খুন করেছে, দক্ষিণ কিলিং করেছে, সেটা কথা। ওটা আমি আরেকটা কারণ বলি, সেটা হচ্ছে ব্যাখ্যাটা,
যখন কর্নেল প্রত্যেকটা মানুষের যে যে কার্যকলাপ তার পিছনে গোড়া একটা কারণ থাকে। আমি মনে করি এইভাবে আওয়ামী লীগ কোন ক্ষমতা যেন এই দেশের মানুষের কোনো ক্ষমতা ছিল না। আমরা 28 বছর কিন্তু গোলামি করেছি। আমরা কিন্তু শাসন, আমাদের শিক্ষা ছিল না, দীক্ষা ছিল না, চাকরি বাকরি ছিল না, আমরা আস্তে সব গোলামি করেছি। আমরা কিন্তু স্বাধীনতা আমাদের এই বাংলা, পূর্ব বাংলা, এখন বাংলাদেশের মানুষের কিন্তু শাসনভার কখনো ছিল না, কিন্তু আমরা সবসময় স্বাধীনতা সংগ্রামী ছিলাম। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ম্যাক্সিমাম কিন্তু আপনি হইতেছে আন্দোলন করেছে এই দেশের মানুষ, এই পূর্ব বাংলার মুসলমান আন্দোলন করেছে বেশি। আমরা স্বাধীন ছিলাম, কিন্তু আমরা তো গোলামি ছিলাম। সুতরাং এতগুলি বছর পরে, কয়েকশো বছর পরে হঠাৎ করে আমাদের হাতে যখন ক্ষমতা এসে যায়, তখন আমরা কী করব বুঝতে পারিনি। সব টাকা ক্ষমতা আমাদের কাছে, বীর করার সময় গেছে। এখানে নেতৃত্ব হইতেছে ব্যর্থতা, শেখ মুজিব আওয়ামী লীগের ব্যর্থতা সেটা। তারপর একটা ব্যর্থতা যেটা করলো সেটা হচ্ছে তারা ধরে নিল আমি যেন শেখ মুজিব নিজের কথা নাকি সেই পরামর্শ উদ্বোধনে আওয়ামী লীগ দেশকে স্বাধীন করা হয়েছে এবং আমি দেশের হতেছে একমাত্র নেতা, আর কেউ না, আর কোনো অবদান নাই। সেই জন্যই ভ্রান্তি করলো। সেটা তো একটা দিশ আছে, তা থেকে দোষারোপ কুমরাম, সেটা প্রায়শ্চিত উনি করেছে। দুঃখজনক, আমি নিশ্চয়ই কখনো এই ধরনের হত্যাকাণ্ড কখনো আমরা প্রশ্রয় দিই না, মেনে নিতে পারি। কিন্তু স্যার সবকিছু কন্ট্রোল করে উপরওয়ালা। এই প্রসঙ্গে বলতে চাই, যেই নেতা প্রতিশ্রুতি দিয়ে আসলো গণতন্ত্রের কথা বলে, সাম্যের কথা বলে, সামাজিক ন্যায় বিচারের কথা বলে, উনি এসে যখন একটা দেশের গণতন্ত্রকে হত্যা করলেন, পুরো সামাজিক ন্যায় বিচারটাকে হত্যা করলেন, মানবিক মর্যাদাটাকে হত্যা করলেন এবং নিজেকে আজীবন দেশের রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করলেন, তাহলে দেশের এই পরিবর্তন কিভাবে হতে পারে স্যার? আপনি যদি কাইন্ডলি বলেন। না শোনেন, শোনেন, আপনি জানেন, আমি জানি আপনি খুব আপনার ধর্মভীরু লোক, আপনার অনেক ধর্মের জ্ঞান আছে। আমি কিছু চর্চা করার চেষ্টা করি। আমার কথা হতেছে, মানুষ যখন নিজেকে পরিবর্তন করে না, আল্লাহ তাআলা তাকে সুযোগ দেয় অনেকবার, তারপর আল্লাহ তাআলা নিজে করে পরিবর্তনটা করে। আপনি যখন বলতেছে হে রসুল, আপনি মিথ্যা চেষ্টা করে সে পরিবর্তন হয় না, কারণ তার দিলের মধ্যে কহর দিয়ে দিয়েছে, চোখে আবহাওয়া দিয়ে দিয়েছে, তাই না? সুতরাং ওই অবস্থা যখন হয়ে যায় তখন কিছু করতে, এটাই হয়েছে। উনি হি হ্যাড টার্ন ইনটু ম্যাগালোমেনিয়া, যেটা ইংলিশে বলে, হিটলার টার্ন ইনটু ম্যাগালোমেনিয়া। উনি বলছে আমি বাংলাদেশ। লুই দ্য 16 বলেছিল তার আগে তাকে উৎখাত করে গিলুইন করাবেন, আই এম ফ্রান্স। তো শেখ মুজিব বলছে আমি বাংলাদেশ, শেখ মুজিব বাংলাদেশ, এবং শেখ হাসিনা এসে বলছে আমি বাংলাদেশ, সেও বলেছে তাই এটা। কিন্তু তার কলঙ্ক, তার যে গ্লানি তার সাথে বয়ে এনেছে সেটার সাথে শেখ মুজিব করতে পারে না। কেন আমি বলি, ওই যে আমি যেটা বললাম, এটা আপনি একটা মা যেদিকে আমরা শ্রদ্ধা করি, মা ছাড়া পৃথিবীতে কোনো সৃষ্টি হতে পারে না। আদম আলাইহিস পর যেন আল্লাহ তার নিয়ে আসে বেবি হাওয়াকে, আপনি মা হয়ে সন্তানদেরকে গুলি করে হত্যা করার নির্দেশ দিলেন। আরে আপনি মা হিসেবে গুম করলেন। আপনার প্রত্যক্ষ পদচ্ছনা নির্দেশের কোনো গুম হয় না এই দেশে, এটা আমি জানি, আই নো ইট ফর শিওর। 30,000 মানুষকে হত্যা করা হয়েছে। উনি যে প্রত্যেকটা হত্যা, প্রত্যেকটা গুম ওনার অ্যাপ্রুভাল পাওয়া ছাড়া হয় না, পিরিয়ড। কাদের সিদ্দিকীর মতো যে জঘন্য হত্যাকাণ্ড করেছে তার সময় অনেক করেছে, কাদের সিদ্দিকীকে উনি খুব আদর করতেন, হত্যাকারীকে আদর করতেন। ওইটাও তো একটা কাদের সিদ্দিক, বহুত কাদের সিদ্দিক তো ওইদের, যেটা আমি মুক্তিযোদ্ধা, আমরা অনেকে মুক্তিযোদ্ধা, কিন্তু প্রকাশ্য বলে লোকের সামনে লোকদেরকে ব্যানার দিয়ে খুঁচিয়ে মারা আপনি স্বাধীনের পরে, এটা তো কাঁধে উঠে গুলি করে ফেলে দেওয়া। সুতরাং আমি যেটা বলছি, হাসিনা পিরিয়ড করেছি কেন এই অবস্থা হলো, সেটা হচ্ছে আমার যেটা মনে হয় ওনার মধ্যে প্রতিহিংসা, জিঘাংসা কাজ, কিন্তু জিঘাংসা কাজ করলেও আমি তো দেশের প্রাইম মিনিস্টার, আমি তো কোনো দলকে, কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে তো আমি তো এখন রিপ্রেজেন্ট করি না, পুরা দেশকে আমি তো, সেটাও হইতেছে নেতৃত্ব। সেই নেতৃত্ব তো উনি ভুলে গিয়েছেন। আমার ব্যক্তিগত ধারণা যেটা আমার মনে হইতেছে উনি দেশকে ধ্বংস করার জন্য ব্রত নিয়েছিলেন, ইন্ডিয়ার কাছে হ্যান্ড ওভার করে দেওয়া। হ্যাঁ, এই দেশ আমার পরিবারকে হত্যা করেছে দেশের লোক, এবং শুধু এই দেশকে ধ্বংস করে আমি যাব, সেটাই ছিল। এবং আপনি জানেন উনি দেশে ফেরার আসাকে, জিয়া রহমানই তাকে সুযোগ করে দিয়েছে ফেরার আসার জন্য, শহীদ প্রিন্সজন। উনি ইন্ডিয়াতে ছিলেন, তখনই তার যা কিছু শিক্ষা প্রশিক্ষণ সব হয়েছে, ওইখানে উনি প্রতিশুদ্ধ হয়ে আসছেন। উনি ক্ষমতায় আসবেন, ক্ষমতায় থাকবেন এবং দেশকে উনি তুলে দেবেন তাদের হাতে। আরেকটা তথ্য গতকাল আমাকে একজন বললেন, যিনি ব্যাংকের সাথে রিলেটেড এক ব্যক্তি, বললেন স্যার যে 1000 টাকার নোট, 500 টাকার নোটগুলো যেগুলো ছাপানো হতো, একই নাম্বারে 5টা করে নোট ছাপানো হতো স্যার, একই নাম্বারে 5টা করে, এবং সেগুলো এখনো বাজারে আছে।
এই যে এই বাকি 4টা নোট কিন্তু তাদের নিজেদের দলীয় কর্মীদের হাতে, দলের লোকের কাছে চলে যেত স্যার। তাহলে একটা দেশ আপনি নিজের ঘরে নিজে আগুন লাগাচ্ছেন। ওইটা তো আমি যে অবিশ্বাস্য হলো, অবিশ্বাস্য। হয়তো এটা সত্য আপনি যেটা বলেন, কিন্তু ওইটাই যখন আপনার দেশের মানুষের প্রতি, দেশ জমির প্রতি যখন বিন্দুপাত কোনো ভালোবাসে, তখন এই কাজগুলি করতে পারেন। ওনার কোনো ভালোবাসা ছিল বলে দেশের মানুষের প্রতি আমি বিশ্বাস করি না। একজনকে মারলে 10 জনকে মারবা, জি। এই হুকুম কে দিতে পারে? আমি তো নিজের কানে শোনা ওনার কথোপকথন, আমি এক জায়গায় ছিলাম, আপনি জানেন, জি স্যার। কাজগুলো মনিটর করতাম। জি স্যার। ওইখানে আপনার চিটাগং থেকে মহিউদ্দিন তাকে ফোন করে বলেছে, নেত্রী 95 শেষে যখন জ্বালাও পোড়া চলছিল, নেত্রী আপনার বিএনপির একটা কার্যালয় ছিল এখানে কোন জায়গায় চিটাগংয়ে, দালান পুড়িয়ে দিয়েছে। এক্স্যাক্ট ওয়ার্ড ভার্বাটি যে কথা বলেছে, দালান পুরো আমি কথা শুনতে চাই না, কটা লাশ ফেলছে সেটা আমাকে শোনাবেন, না নামে ফোন করে বলে ফোনটা রেখে দিয়েছেন। তো এইটা যদি একটা নেত্রীর, এই যদি তার হইতেছে চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে থাকে, তার কাছ থেকে আপনি দেশে কি আশা করতে পারেন? সুতরাং তারপর তাই হয়েছে, এটা তাই হয়েছে। সুতরাং শ্রদ্ধেয় স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই যে এত হত্যা, গুম, খুন, অসংখ্য পঙ্গু, 40,000-এর মতো খালি অঙ্গহানি হয়েছে বাংলাদেশে এই 16 যে জুলাই আমাদের রেভলিউশনে বলি, এত কিছুর পরেও এই দলটির একটি লোকও একটু দুঃখ প্রকাশ করে না, এবং তাদের মেন্টালিটি এতটুকু পরিবর্তন করে না যে না আমরা ভুল করেছি। এটা একটা দিক। দ্বিতীয় দিক আপনার যেটা দৃষ্টি আকর্ষণ করছে আমি, আপনি দেখলেন হাদিকে যে হত্যার প্রচেষ্টা, আমি জানি না আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন কি না, আল্লাহ ভালো জানেন, এখনও সে কমাতেই আছে। এই হাদিকে মারার জন্য সে ওখান থেকে পরিকল্পনা হয়েছে, সেই দিল্লিতে বসে পরিকল্পনা হচ্ছে, এবং হাদির পরে কাকে কাকে মারা হবে সেই লিস্টও তুলে দেওয়া হয়েছে। আবার যারাই মারছে তারা এই দেশ থেকে আবার সেফ এক্সিট দিয়ে প্রতিবেশী দেশে মহা আনন্দের সাথে উল্লাসের সাথে তারা সেই দেশকে আশ্রয় নিচ্ছে। অথচ একটা সাধারণ মানুষ, একদম খেটে খাওয়া মানুষ যখন বর্ডারে যায় তখনও তাকে গুলি করে মারা হয়। এই প্রসঙ্গে আপনি কিছু বলবেন কি স্যার? আমরা তো স্বৈরাচারের কথা এতক্ষণ বললাম। জি। বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটটা, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুটো একটা কথা বলতে চাই, আপনি সুযোগ দেন। সেটা হচ্ছে এই, আমাদের ইতিহাসে একটু ফেরত যেতে হবে। রাইট স্যার। সেটা হচ্ছে 47 সনের ভারত বিভাগ। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বাঙালি বা মুসলমানরা প্রাথমিক পর্যায়ে কিন্তু দেশ বিভাগ চায়নি, তারা ছিল সম অধিকার। এমনকি জিন্ন কিন্তু আপনাকে পাকিস্তান রাষ্ট্রের কথা আগে প্রথম বলে নাই, চলেছে মুসলমানদের সমান অধিকার। এটা নিয়ে বার্গেনিং হচ্ছিল কংগ্রেস নেতার সাথে, নেহরুর সাথে, অন্যদের সাথে। গান্ধী হয়তো কিছুটা হয়তো নমনীয় ছিলেন, কিন্তু নেহরু অনড় ছিল, সর্দার প্যাটেল যারা ছিল নেতৃত্বের সাথে তারা অনড় ছিল, সেই জন্য তারা রাজি না। তখন জিন্না ভাবলেন যে আমাদের আলাদা রাষ্ট্র ছাড়া আমার কোনো উপায় নেই, এই দেশ এই জাতিকে রক্ষা করতে হলে বাধ্য হলেন তারা। কিন্তু এই জিনিসটা তখন থেকে নেহেরু এবং তামার সম্প্রদায় যারা নেতা ছিল তারা কখনো মেনে নিতে পারে নাই। তাদের স্বপ্ন ছিল অখণ্ড ভারত। তো অখণ্ড ভারতের স্বপ্ন তারা এখনো লালন করে। আমরা বিজেপিকে, মোদীকে দোষ দিই, তার আরএসএস একটা অফশুট হয়ে আসে, আর সেটা মেইন কন্ট্রোলিং তাদের মিলিটারি উইং। কিন্তু এটা লালন করতে কিন্তু কংগ্রেসও তো টেবিলে নিজ দিয়ে কাজটা করতে, ওরা প্রকাশ্যে উপরে আসে, এটা ডিফারেন্স। কংগ্রেস কিন্তু, কারণ আপনি জানেন নেহেরু ডক্ট্রিন বলে একটা আছে, সেই নেহেরু ডক্ট্রিন মধ্যে এটাই মেনশন করে আছে। সুতরাং ওরা কিন্তু কখনো পাকিস্তানকে মেনে নেয়নি, এবং সেই জন্য পাকিস্তানের দ্বিখণ্ডিত করা তার পরিকল্পনা ছিল। 71-এর যুদ্ধে আমরা উপরের দিকে অবশ্য কৃতজ্ঞতা জানাবো, এমন যে এতগুলো লোককে তারা আশ্রয় দিয়েছে, দ্যাটস ফাইন, আমরা কৃতজ্ঞতা। আমি শেষ করি, আমি জানি আপনি কি প্রশ্ন করবেন, কিন্তু আমি সব জায়গায় একটা কথা বলি, সেটা হচ্ছে যারা একটু চিন্তা ভাবনা করে, সচেতন নাগরিক যারা, দেশ তার কিন্তু একমাত্র কি শরণার্থী সাহায্য করার জন্য মানবতার কারণে আমাদেরকে দিয়েছিল আসছে, তা করে তাদের পরিকল্পনা বহু বছর, অনেক বছর তার পরিকল্পনা পাকিস্তান ঠিক করতে পারে, এই গ্রাউন্ডটা তারা তৈরি করেছে। আরেকটা কথা আমি বলতে চাই, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমরা কিন্তু 71-এ মার্চ মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলেন, ইপিআর বলেন, আমরা কিন্তু প্রথম অস্ত্র ধরি যুদ্ধের জন্য, কেন মুক্তিযুদ্ধের জন্য অস্ত্র ধরার জন্য হইতেছে ইন ডিফেন্স, আমাদের প্রাণ বাঁচানোর জন্য অস্ত্র ধরেছেন। পরবর্তীতে এটা রূপান্তরে মুক্তিযুদ্ধে। কেন? যখন আমরা দেখেন, যেমন আমি আপনাকে বলি, আমি পাকিস্তান মিলিটারি সেকেন্ড টার্মে ছিলাম, আমি প্রথম দিকে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে এটা কি মুক্তিযুদ্ধ না স্বাধীনতার যুদ্ধ, না তো একটা সংগ্রাম। কিন্তু যখন আমার কাছে পরিষ্কার হয়ে গেল, আপনার মে মাসে হলো, আমি মে মাসে পালালাম।
আমার কাছে যখন বিভিন্ন সোর্স থেকে শুনতে পেলাম, বিবিসি থেকে পালিয়ে পেলেছে, অন্য জায়গায় শুনতাম যে হত্যাযজ্ঞ চালা হচ্ছে এবং দখলদার বাহিনী বাংলাদেশ মানিকে নারী পুরুষ শিশু নির্ধন সবাইকে হত্যাযজ্ঞ করছে, তখন আমি ভাবলাম না, যেই দেশের সেনাবাহিনী তাদের নিজের লোকের উপরে হত্যাযজ্ঞ আছে, ওই দেশে চাকরি করা আমার কোনো নৈতিক আমার কোনো অধিকার নেই। তো আমি ডিসাইড করলাম না, যেভাবে আমি মরিবা বাচ্চা পালিয়ে আসলাম, সেই বাহিনী অন্য সময় আমরা বললাম। কিন্তু এই গ্রাউন্ডটা তৈরি করেছে কিন্তু আপনার ভারত, তাদেরকে আমাকে গ্রাউন্ডটা তৈরি করেছে। রাইট, আমাদের হয়তো একটা মীমাংসা হয়ে যেত, কারণ আমার মনে হয় এই কথা যেই জন্য আপনি জানেন, এটা সর্বজনবিদিত, সবাই জানে, আওয়ামী লীগের মধ্যে লোকজন বলেন শেখ মুজিব তো স্বাধীনতা চায়নি না, চাইবেই বাকার, সে তো অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী। এটা দোষণীয় তো কিছু না। আরেকটা কারণ আপনাকে বলি, উনি তো মুসলিম লীগের সাথে আন্দোলন করেছেন, জি, তাই না? উনি কিছুটা হলে জানেন যে অমুসলিমদের হাতে কিভাবে নিন্দিত অত্যাচারিত মুসলমান না, শুধু ওই জন্য উনি চাননি। কিন্তু ওদের তো এটা মাথার মধ্যে সেটা ছিল, তো সেই কারণে তাদের পরিকল্পনা সুদূর প্রসারিত ছিল, তার ওইভাবে লালন করছিল কিভাবে কার হাতে। কিন্তু স্বাধীন হওয়ার পরে শেখ মুজিব কর্তৃক সৈন্যবাহিনী প্রত্যাহার করা, কয়েকটা ক্ষেত্রে তার ডিসিশন আপনি জানেন। লাহোরে যখন প্রথম ওয়াইসি কনফারেন্স হলো, উনি যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং সিদ্ধান্ত উনি ইন্ডিয়াকে বারণ করেছেন, শুনেন নাই। পরবর্তীতে যখন আপনি জানেন অনেকে যখন কনফারেন্স ইন্ডিয়াতে, সেখানে এই প্রশ্নটা সবার সম্মুখে ইন্দিরা গান্ধী ছিল, পররাষ্ট্রমন্ত্রী ছিল, পরশু তাকে সামনে বলেছিল যে মিস্টার প্রাইম মিনিস্টার, you did not consult us before going to YC. We didn't want that. Right. And he jumped from the chair, banged the table and said, how dare you ask this question? I'm the Prime Minister of sovereign independent country. তো সেই দায়িত্ব তাকে কিছু তাকে দিতে হবে, এটা দিতে। কিন্তু আপনি যেটা বলেন সেটা বললাম, যেটা আমি ইন্ডিয়া প্রসঙ্গে চলে আসি। স্যার, আমরা সময় একেবারেই কম, আমি শেষ করি, একটা কথা বলেছি ইন্ডিয়া প্রসঙ্গে। ইন্ডিয়া তো সেই সিচুয়েশন ক্রিয়েট করেছে, তারা কখনো চায় না এটা কম্প্রোমাইজ হোক, তারা চেয়েছে একটা হত্যাযোগ্য হোক। এখন তোমার বয়স হয়েছে, তখন তো 18-19 বছর, এখন তো 74 পার হয়ে গেছে, 80 পর হবো প্রায় যদি আল্লাহ হায়াত দেন। এখন তো জানি করেছিল তারা পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তব। কিন্তু পরবর্তী তারা যখন দেখলো দেশটা একটা স্বাধীন সমৃদ্ধ আসলে টিকে থাকার চেষ্টা করছে, বিশেষ করে জিয়াউর রহমান যখন ক্ষমতা এলো এবং পরবর্তী বিএনপি যখন, তখন একটা পরিকল্পনা কীভাবে এই দেশকে আবার আমাদের যে প্ল্যান মধ্যে নিয়ে যায়, গোলাম হিসেবে নিয়ে যায়, সেটাই তারা করেছে। এবং হাসিনার মধ্যে রাইট পিক ফর দেম, সেই জন্য হাসিনকে তারা রেখেছে। এখনো বা তারা চেষ্টা করছে কিভাবে আওয়ামী লীগ হাসিন। তবে একটা কথা বলি, শেষ করতে চাই কর্নেল হন, জি স্যার, আমি মনে করি আওয়ামী লীগের যারা সমর্থক এখন আছে, আওয়ামী লীগ যারা করেছে, এর মধ্যে 100% তো খারাপ না, কিছু লোক দেশপ্রেমিক আছে। তারা বলছে, তারা কি স্বীকার করেছে? একজনের উদাহরণ দিতে পারেন যে মুখ খুলে বলেছে? বলে নাই, তাহলে কিভাবে বলবেন? বলে নাই, এই জন্য পার্টি বিরোধী। আপনি তাহলে বলবেন কিভাবে? একটা লোকও পেলাম না এখন পর্যন্ত যে হত্যাকাণ্ড, যে গুম খুনের জন্য একবার বলেছে আমরা ভুল করেছি। আমি দেখিনি তো স্যার, আপনি দেখেছেন কিনা আমি জানি না। তাহলে কেমনে বলবেন যে 1% লোক ভালো আছে? না, তা না, হয়তো প্রকাশ্যে বলে না, কিছু কিছু লোক আমার সাথে তারা বলে, তার ক্ষিপ্ত এই কারণের জন্য, কিন্তু খুবই নগণ্য সংখ্যা, খুবই না। কারণ হালুয়া রুটি তো সবাই খেয়েছে, তো শুধু সবাই তারা এটা বলতে চায় না, তারা আবার চায় ফেরত আসে, এটা সত্যি কথা। সেই জন্য যা হবার তাই হয়েছে আমাদের, কারণ ওরা চলে গেছে, পালিয়ে গেছে, কারণ তারা তো দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশের বিরুদ্ধে কাজ, দেশের কেমন তখন তারা আবার ক্ষমতা ফিরে আসে। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম বীর মুক্তিযোদ্ধা কর্নেল মোদাচ্ছের হোসেন খানের কাছ থেকে, বীর প্রতীকের কাছ থেকে। আমরা তার কথা থেকে এটা বুঝতে পারলাম আসলেই আমরা এই বিজয়ের মাসে সত্যিকারের বিজয় অর্জন করতে পারিনি। আমরা এখনও আমাদের দেশের অধিকাংশ লোক দারিদ্র্য সীমার নিচে, বেসিক নিড থেকে অনেক দূরে। সুতরাং আগামী নির্বাচনের মাধ্যমে আমরা এমন একটা সরকার কায়েম করব ইনশাআল্লাহ, যে সরকার এ দেশকে একটি সত্যিকারের বিজয় এনে দিবে। আল্লাহ হাফেজ।